Hello friends, welcome to our channel Premium Biology Wala. প্রিমিয়াম বায়োলজি ওয়ালায় তোমাদের যে জিকে পোর্শনের বিভিন্ন কোশ্চেন আনসার গুলো চলছিল, আজকে আমরা তার কি হচ্ছে একটা নতুন পার্ট নিয়ে এসেছি, কি হচ্ছে না সায়েন্স ক্লাসগুলো। অর্থাৎ আজকে আমরা বিভিন্ন ধরনের সায়েন্স কোশ্চেন গুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো চলো চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই কি বলেছে। দেখো বলেছে বর্তমানে পারমাণবিক ওজনের ভিত্তি কার উপর নির্ভর করে। দেখো বলেছে পারমাণবিক ওজন যে হয়, ওই পারমাণবিক ওজনের ভিত্তিটা কার উপর নির্ভর করে, কোন পদ্ধতি। দেখো বলছে C12, H, C14, O16। তো দেখবে পুরোনো পদ্ধতি যেটা ছিল সেটাই O16 পদ্ধতিতে করা হতো। অর্থাৎ পুরোনো পদ্ধতিতে পারমাণবিক ওজনটা নির্ভর হতো O16 পদ্ধতির উপর। কিন্তু বর্তমানে কি হচ্ছে C12 অর্থাৎ কার্বন 12 পদ্ধতির উপর নির্ভর করে কি হচ্ছে পারমাণবিক ওজনগুলো করা হচ্ছে। ওকে, নেক্সট দেখো আমরা 2 নম্বর কোশ্চেন চলে যাই। কি বলেছে না কোনো পদার্থের অবস্থা তাপমাত্রা এবং চাপের পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাহলে কোন পদার্থের অবস্থা, সেটা কঠিন, তরল, না গ্যাস, না প্লাজমা, এটা কোন পদার্থের অবস্থার ফলে বা কোন পদার্থের অবস্থা তাপমাত্রা এবং চাপের পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। দেখো কঠিন যদি বলি তেমন প্রভাবিত হয় না, সব থেকে কম হয়, তারপরে তরল, আর যদি সব থেকে বেশি বলি তাহলে গ্যাস এমন একটা পদার্থের অবস্থা যেখানে হচ্ছে তাপমাত্রা বা আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে সব থেকে বেশি কি হচ্ছে এটা প্রভাবিত হয়। অর্থাৎ গ্যাসের গ্যাসের কি হচ্ছে তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের ফলে সব থেকে বেশি প্রভাবিত হয়। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন যাই, কি রয়েছে দেখি। পরমাণুর ইলেকট্রন মেঘের কোন অংশে ইলেকট্রনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ পরমাণুর যে ইলেকট্রন মেঘ বলছি, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন কক্ষে কোথায় কি হচ্ছে ইলেকট্রনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তোকে বলেছে অরবিটাল বলেছে, নিউক্লিয়াস বলেছে, ভ্যালেন্স সেল বলেছে এবং কোর বলেছে। চারটা অপশন বলেছে। দেখো এখানে অরবিটাল মিন্স কি বলছে, উপকক্ষপথ। অর্থাৎ অরবিট কক্ষ রয়েছে, তার যে উপকক্ষপথ গুলো রয়েছে সেই ক্ষেত্রে ইলেকট্রনের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। অর্থাৎ অপশন এ অর্থাৎ অরবিটাল বা উপকক্ষপথে কি হচ্ছে ইলেকট্রনের সম্ভাবনা গুলো সব থেকে বেশি থাকে। ওকে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখে নিই। দেখো 4 নম্বর কোশ্চেন বলেছে তেজস্ক্রিয় পদার্থের কোন ধরনের বিকিরণ সিসার পাতা ভেদ করতে পারে। তাহলে সিসার যে পাতা রয়েছে ওই সিসার পাতাকে ভেদ করতে পারে তেজস্ক্রিয় পদার্থের কোন বিকিরণ। এবার আমাকে দেখতে হবে ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি। যদি আমরা দেখবো ভেদন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে গামা। অর্থাৎ এই গামা বিকিরণটা কি হচ্ছে এই সিসার পাতাগুলোকে ভেদ করতে পারে। যদি আমরা দেখি গামা বিকিরণের পরে কি হচ্ছে না বিটা থাকে, বিটার পরে কি হচ্ছে না আলফা থাকে। তাহলে এইভাবে কি হচ্ছে ভেদন ক্ষমতাটা দেখা যায়। অর্থাৎ গামা বিকিরণ, বিটা, তারপরে আলফা, এইভাবে পরপর থাকে। অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ সব থেকে কার না গামা বিকিরণ কি হচ্ছে সিসার পাতাগুলোকে ভেদ করতে পারে। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পর্যায় সারণী থেকে একটা দিয়েছে, বলেছে পর্যায় সারণীর কোন গ্রুপে ক্ষার ধাতুগুলি অবস্থিত থাকে। পর্যায় সারণীর কোন গ্রুপে ক্ষার ধাতুগুলো থাকে। দেখো পর্যায় সারণী দেখতে হলে আমাকে দেখতে হবে, দেখো এখানে গ্রুপ 1, গ্রুপ 17, গ্রুপ 2 এবং গ্রুপ 18 বলেছে। তাহলে এক্ষেত্রে যদি বলেছে পর্যায় সারণীর কোন গ্রুপে কি বলেছে না ক্ষার ধাতুগুলো অবস্থিত, যদি আমরা নিচ থেকে দেখি গ্রুপ 18 যখনই বলেছে তাহলে এই গ্রুপে কি হচ্ছে না সমস্ত ধরনের নিষ্ক্রিয় মৌলগুলো থাকে। তাহলে গ্রুপ যে 18 ওখানে রয়েছে নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে। গ্রুপ 2 যেখানে রয়েছে সেখানে কি রয়েছে না ক্ষারীয় মৃত্তিকাগুলো রয়েছে। আর কি হচ্ছে গ্রুপ 17 যেখানে সেখানে কি হচ্ছে না হ্যালোজেন মৌলগুলো থাকে। তাহলে ক্ষারীয় মৃত্তিকাগুলো কোথায় থাকবে, অপশন এ গ্রুপ A1 অর্থাৎ গ্রুপ 1 এর মধ্যে কি হচ্ছে না ক্ষার ধাতুগুলো অবস্থান করে। ওকে, নেক্সট দেখো আমরা 6 নম্বর কোশ্চেন চলে যাই। সেখানে কি বলেছে দেখো নিম্নলিখিত কোনটি একটি ক্ষারের সাধারণ বৈশিষ্ট্য। অর্থাৎ কি বলেছে ক্ষারের সাধারণ বৈশিষ্ট্য একটা কোনটা দেখতে বলেছে। দেখো ফার্স্ট অপশন কি বলেছে দেখো লাল লিটমাস পেপারকে নীল করে। তাহলে আমরা জানি ক্ষার কি করছে লাল লিটমাস পেপারকে কি করছে নীল করে, তাহলে এটা ঠিক আছে। নেক্সট দেখি কি বলেছে টক স্বাদ, তাহলে এটা কিন্তু নয়। তারপরে উভয় বলেছে তাহলে এটা হবে না। আর ডিটা হচ্ছে নীল লিটমাসকে লাল করে, তাহলে এটা কখনোই হচ্ছে না। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। কি বলেছে দেখো কোন মৌলের
পারমাণবিক সংখ্যা যদি কি হচ্ছে 25 হয়, তাহলে বোরের মডেল অনুযায়ী ওই মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে। তাহলে কি বলে দিয়েছে না সর্ববহিস্থ কক্ষে কত চেয়েছে ইলেকট্রনের সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা আমার বলা আছে 25। তাহলে সেক্ষেত্রে আমাদের বলেছে কি করে আমরা বের করব। দেখো 25টাকে যদি আমরা দেখি, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি ফার্স্ট সর্ববহিস্থ কক্ষে কটা থাকছে না আমরা দুটো দেখতে পারি। তারপরে কটা হচ্ছে দেখো সেকেন্ড যদি আমরা দেখি 8টা থাকছে। থার্ড যদি দেখি 8 থাকে, তাহলে একেবারে সর্ববহিস্থ কক্ষে কত হচ্ছে 7। অর্থাৎ দেখো এখানে 25টা হচ্ছে। 25-এর মধ্যে যদি আমরা দেখি প্রথমটায় 2 থাকছে, তারপরে 8, তারপরে 7, একেবারে সর্ববহিস্থ কক্ষে কটা পড়ে আছে তাহলে 7টা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বরের মডেল অনুযায়ী কি হচ্ছে না ওই মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে না 7। অর্থাৎ অপশন ডি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো আমরা চলে যাই। তারপরে 8 নম্বর কোশ্চেন নেক্সট কি বলেছে দেখো না নিম্নলিখিত কোন যৌগটি, তাহলে এখানে 4টে অপশন রয়েছে, এই যৌগগুলির মধ্যে কোনটা কি হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির বলেছে। তাহলে অ্যাসিডিক প্রকৃতির যখনই বলেছে দেখো ফার্স্ট কি বলেছে, একটা বলেছে Na2O বলেছে, দেখো বিয়েটা কি বলেছে ক্যালসিয়াম অক্সাইড বলেছে, সিটা কার্বন ডাই অক্সাইড, আর ডিএটা বলেছে কি হচ্ছে তোমার K2O। তাহলে এখানে দেখো কি বলেছে অ্যাসিডিক প্রকৃতির বলেছে, তাহলে সেই অপশনগুলোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে দেখো এখানে কোনটা একমাত্র অপশন সি দেখো কি বলেছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। যেমন আমরা সফট ড্রিঙ্কস গুলো খাই সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাসিডিক বা অ্যাসিড হিসাবে আমরা কি হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড গুলোকে ব্যবহার করি, তাহলে এই CO2টা এখানে কি হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির হবে। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন বলেছে, এটাও দেখো পিরিয়ডিক টেবিল থেকে দিয়েছে। কি বলেছে না কোন উপাদানটি দেখা বলেছে পিরিয়ডিক টেবিলের কি বলেছে 18তম শ্রেণীতে অবস্থান করেছে। তাহলে 18তম শ্রেণীতে কোন উপাদানটা অবস্থান করেছে, দেখো অপশন গুলো দিয়েছে ক্যালসিয়াম বলেছে, ক্রোমিয়াম বলেছে, আর্গন বলেছে, আর হচ্ছে পটাশিয়াম বলেছে। তো দেখো আমরা একটু আগে দেখেছিলাম সেখানে গ্রুপ 18 শ্রেণীতে আমরা দেখেছিলাম কিগুলো রয়েছিল না যেগুলো কি হচ্ছে নিষ্ক্রিয় যেগুলো মৌলগুলো ছিল, যেমন কি করে আমরা বলেছিলাম হিলিয়াম ছিল, নিয়ন ছিল, আর্গন ছিল, ক্রিপ্টন ছিল, জেডন ছিল, রেডন ছিল। তাহলে এখানে অপশনের মধ্যে দেখো কোনটা রয়েছে অপশন সি রয়েছে, যেমন কি হচ্ছে আর্গনটা রয়েছে। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি অপশন সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তাহলে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে কি বলেছে না নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি কি বলেছে একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখো এখানে একটা পরিবর্তনগুলো থেকে দিয়েছে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন কোনটা বলেছে। দেখো এখানে বলেছে দেখো বরফ গলা, তাহলে একটা বলছে বরফ গলে যাচ্ছে দিয়ে জলে পরিণত হচ্ছে, আবার জলটাকে আমরা কি হচ্ছে বরফে কনভার্ট করতে পারি, অর্থাৎ এটা কি হচ্ছে রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এখানে ভৌত পরিবর্তন হচ্ছে। দেখো 2 নম্বর বলেছে জল বাষ্পীভূত হচ্ছে, তাহলে জল বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পটাকে যদি আমি আবার কি হচ্ছে কোন রকম ভাবে আগের অবস্থায় আনতে পারি তখন সেটাকে কি হবে জলে রূপান্তরিত করা যাবে, তাহলে এটাও কিন্তু এক ধরনের ভৌত পরিবর্তন। তারপর দেখো সি অপশন বলেছে কাগজ পোড়ানো, ডি বলেছে কুয়াশা তৈরি। তাহলে এখানে দেখো কাগজকে পোড়ালে তাকে আমরা আগের অবস্থায় ফিরে পাবো না, অর্থাৎ এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট তাহলে আমরা চলে যাই পরের কোশ্চেন দেখো কি বলেছে না নিম্নলিখিত কোন গ্যাসটি একটা গ্রিনহাউস গ্যাস হিসাবে কাজ করে। তাহলে এখানে কি বলেছে গ্রিনহাউস গ্যাস হিসাবে কাজ করছে কোন গ্যাসটা বলেছে। তাহলে দেখো এখানে বলেছে অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন এবং হাইড্রোজেন। তাহলে দেখো এখানে অক্সিজেন তো হচ্ছে না, নাইট্রোজেন হচ্ছে না, হাইড্রোজেন হচ্ছে না, তাহলে আমরা মানে সহজে বলে দিতে পারি অপশন সি অর্থাৎ মিথেন হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস হিসাবে এখানে কাজ করছে। কারণ ফার্স্ট যদি আমরা বলি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, তারপরেই হচ্ছে মিথেন। ওকে, নেক্সট দেখো তারপরে কোশ্চেন আমরা দেখি কি বলেছে না নিম্নলিখিত কোন যৌগটি একটি কি বলেছে বেসিক অক্সাইডের মধ্যে পড়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো অপশন গুলো দিয়েছে দেখো SO2 বলেছে, CO2 বলেছে, P2O5 বলেছে, আর MgO। তাহলে এখানে বেসিক অক্সাইড কোনগুলো আমাকে দেখতে বলেছে। দেখো আমরা যদি বলি এখানে দেখো SO2 বলেছে, CO2 এবং P2O5, তাহলে এগুলো প্রত্যেকটা দেখো অ্যাসিডিক নেচারের হয়। তাহলে আমরা একটু আগে CO2 দেখেছিলাম সেখানে অ্যাসিডিক ছিল, বাকি তিনটাও কিন্তু অ্যাসিডিক থাকছে, তাহলে একটা শুধু পড়ে থাকছে অপশন ডি কি হচ্ছে Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা কি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ ক্ষারীয় কেন না MgO কি হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে MgOH এর হুল2 উৎপাদন করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অপশনটা কি হচ্ছে ডি হলো।
তার নেক্সট আমরা দেখি তার পরের কোশ্চেন কি বলেছে না, নিম্নলিখিত কোন প্রকৃতি একটি ভৌত পরিবর্তন। দেখো আমরা আগে একটা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, সেখানে কি হচ্ছে রাসায়নিক পরিবর্তন দিয়েছিল, এখানে দেখো ভৌত পরিবর্তন কথাটা আবার দিয়েছে। দেখো কি বলেছে, বরফ থেকে বাষ্প বলেছে, খাবার রান্না করা বলেছে, কাঠ পোড়ানো বলেছে, আর বলেছে মোমবাতির দহন বলেছে। তাহলে এখানে কি হচ্ছে ভৌত পরিবর্তন কোনটা হবে? দেখো ফার্স্ট অপশন বলেছে বরফ থেকে বাষ্প, তাহলে বরফ থেকে জল হচ্ছে, জল থেকে বাষ্প, তাহলে সেটাকে আমরা আবার আগের অবস্থায় পেতে পারি। খাবার রান্না করলাম সেটা থেকে পাবো না, ওটা রাসায়নিক পরিবর্তন। কাঠ পোড়ানো হলো সেটাও রাসায়নিক পরিবর্তন। আর একটা দেখা বলেছে মোমবাতির দহন, অর্থাৎ মোমবাতির দহনও কিন্তু রাসায়নিক পরিবর্তন। এখানে দেখবে অনেক সময় দিয়ে দেয় মোমবাতির গলন যদি দিয়ে থাকতো তাহলে সেটা কিন্তু ভৌত পরিবর্তন হতো, কেন মোমবাতি গলে গেলে মোম হবে, সেখান থেকে আবার আমরা মোমবাতি পাইতে পারি, তাহলে ওটা হলে ভৌত পরিবর্তন হতো। এখানে তাহলে ভৌত পরিবর্তন কোনটা বলেছে না, অপশন এটা বলেছে, দেখো বরফ থেকে বাষ্প হচ্ছে। ওকে, নেক্সট দেখো আমরা তারপরে কোশ্চেনটা দেখে নি কি বলেছে না, নিম্নলিখিত কোন উপাদানটি বলেছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন। তাহলে কি বলেছে সব থেকে বেশি কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন। দেখো এখানে অপশন গুলো দিয়েছে, ফ্লোরিন বলেছে, হাইড্রোজেন বলেছে, অক্সিজেন বলেছে এবং কার্বন বলেছে। এবার দেখবে এখানে যদি আমরা দেখি না, গ্রুপ 1 এর ক্ষেত্রে, গ্রুপ 17 এর ক্ষেত্রে অর্থাৎ 17 নম্বর গ্রুপে আমরা দেখব ফ্লোরিন থেকে পরপর যত আমরা ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে তার কি হচ্ছে নেগেটিভিটি গুলো কি হচ্ছে কমতে থাকছে। অর্থাৎ এখানে দেখবে, অর্থাৎ অপশন এ অর্থাৎ ফ্লোরিন এর কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা সম্পন্ন বা এর সব থেকে বেশি আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলতে পারি। ওকে, নেক্সট আমরা চলে যাই। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে না, নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ দেখবে তোমাদের বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম গুলো থাকে সেখান থেকে দেখবে এইরকম একটা কোশ্চেন গুলো তুলে থাকে, অর্থাৎ কোনটা ভৌত পরিবর্তন বা কোনটা রাসায়নিক পরিবর্তন গুলো দেখাতে বলে। দেখো এখানে বলেছে লবণ জলে দ্রবীভূত হচ্ছে, বরফ গলে যাচ্ছে, জল বাষ্পীভূত হওয়া, আর হচ্ছে লোহার মরিচা হওয়া। তাহলে এখানে যেহেতু রাসায়নিক পরিবর্তন বলছে তাহলে রাসায়নিক পরিবর্তনে কি হচ্ছে এক্সাম্পল ডি হচ্ছে লোহার মরিচা ধরা। ঠিক আছে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনে কি বলেছে না, নিম্নলিখিত কোন যৌগটি একটি অ্যামাইন, অর্থাৎ অ্যামাইন ধর্মী কোনটা এখানে দেখাতে বলেছে। দেখো কি কি বলেছে না, মিথেন বলেছে, অ্যামোনিয়া বলেছে, জল বলেছে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বলেছে। তাহলে অ্যামাইন ধর্মী যখনই বলছে তখন আমরা বলতে পারি কি হচ্ছে অপশন বি অর্থাৎ অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন বা বিভিন্ন তৈরি হয়, তাই এটা কি হচ্ছে অ্যামাইন ধর্মী মধ্যে পড়ছে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। যে একটা হিলিয়াম পরমাণু দেওয়া আছে, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটা দেখাতে বলেছে। দেখো যদি আমরা হিলিয়াম দেখি, এখানে হিলিয়াম পরমাণুটা দেখি, তারপরে এর দেখি 2 4 করলাম, তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে দেখবে বলেছে 4টা প্রোটন 4টা ইলেকট্রন, তাহলে হচ্ছে না এটা। সেখানে দেখো 4টা নিউট্রন 4টা ইলেকট্রন, এটাও নয়। তারপর দেখো 4টা প্রোটন বলেছে 2টো ইলেকট্রন, তাহলে এটা নয়। আর লাস্ট অপশনটা কি বলছে 2টো প্রোটন, তাহলে আমরা দেখছি দেখো 2টো প্রোটন 2টো নিউট্রন রয়েছে, 4 - 2 করলে আমরা 2 পাচ্ছি, তাহলে 2টো নিউট্রন আর কি হচ্ছে 2টো ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, তারপরে চলে যাই 18 নম্বর কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, 3টে মৌল দিয়েছে, 3টে মৌলের ক্ষেত্রে বলে দিয়েছে দেখো এদের পারমাণবিক সংখ্যা বলা আছে আর ভর সংখ্যাগুলো বলা আছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো আমরা যদি ভর সংখ্যাগুলো এদের ক্ষেত্রে দেখো কত রয়েছে 40 আছে। দেখো প্রত্যেকটা 3টের ভর সংখ্যা সেম রয়েছে কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো কি হচ্ছে ভিন্ন রয়েছে। অর্থাৎ আমরা জানি ভর সংখ্যা যখন একই হবে এবং পারমাণবিক সংখ্যা যখন ভিন্ন হবে তখন তাকে আমরা কি বলছি আইসোবার বলছি। তাহলে এখানে অপশন বি হচ্ছে আইসোবার হবে। ওকে, তাহলে এই ধরনের দেখবে কোশ্চেন গুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকে। তাহলে একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। দেখো 19 নম্বর কোশ্চেনটা দেখে নি কি বলেছে না, খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে বলেছে কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে একটা ফুড প্রিজার্ভ করতে হলে সেক্ষেত্রে আমরা কোন জিনিসটাকে ব্যবহার করি। দেখো এখানে বলেছে টার্টারিক অ্যাসিড বলেছে, সোডিয়াম বাইকার্বনেট বলেছে, কি বলেছে বেনজোইক অ্যাসিড বলেছে, আর কি বলেছে না অ্যাসিডিক অ্যাসিড বলেছে। তাহলে আমরা খাদ্য সংরক্ষণ করতে গেলে আমরা কোন জিনিসটাকে এখানে ব্যবহার বেশি করি, দেখবে অপশন সি অর্থাৎ যে বেনজোইক অ্যাসিড গুলো, এগুলো কি হচ্ছে আমরা ফুড প্রিজার্ভেশনের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করি। ওকে,
নেক্সট দেখো একেবারে লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো একেবারে সহজ কোশ্চেন যেটা দিয়েছে সেটা কি বলেছে না ভিনিগারের রাসায়নিক নাম কি বলেছে। তাহলে ভিনিগার আমরা যেটা ব্যবহার করছি এই ভিনিগারের কি হচ্ছে রাসায়নিক নাম কি বলেছে। তো দেখো এখানে বলছে সোডিয়াম নাইট্রেট দিয়েছে, লঘু অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম বলেছে, আর ক্যালসিয়াম অক্সাইড বলেছে। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে অপশনটা কি হচ্ছে না ভিনিগারের রাসায়নিক নাম আমরা কি জানি না অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ লঘু অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ CH3COOH, এটা কার না এই ভিনিগারের রাসায়নিক নাম। ওকে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।